লেখিকা সোমালী সরকারের পাগলি। এই পাগলি শোন, এদিকে আয়। হ্যাঁ কাকিমা বলো। শোন না, আজ আমার কাজের মেয়েটা আসেনি রে, তুই আমাকে একটু বাসনগুলো মেজে দিবি? ঘাড় কাত করে পাগলি বলে, হ্যাঁ দেবো, কোথায় বলো? ওই যে ওইখানে রাখা আছে। এই পাগলি এদিকে আয় তো, আমার পায়ে প্রচন্ড ব্যথা করছে, একটু তেল মালিশ করে দে না। অমনি বসে পড়ে গেল পাগলি। বেরোতে না বেরোতেই ডাক পড়ে, পাগলি কোথায় যাচ্ছিস? শুনে যা, আমার শরীরটা ভালো নেই রে, তুই আমার কাপড়গুলো কেচে দে না একটু। ঠিক আছে বলেই দৌড়ে আসে। বন্ধুরা ডাকতে ডাকতে বিরক্ত হয়ে যায়, ও খালি বলে, আসছি দাঁড়া না রে একটু। এভাবেই দিন কাটে পাগলির। বিনে পয়সায় এমন কাজের লোক পাওয়া যায় নাকি আজকাল? সারাদিন সবার ফাই ফরমাস শুনতে শুনতে হয়রান হয়ে যায় মেয়েটা, অথচ কেউ কখনো ভাবেই না যে মেয়েটা কিছু খেয়েছে কিনা। ও তো চাইতে জানে না, খিদে পেলেও কখনো কারো কাছে গিয়ে আবদার করে না। কেউ যদি কিছু দেয় তবেই ওর পেটে পড়ে, নয়তো না খেয়ে ঘুমিয়ে পড়ে। অনন্তর মা কমলা মাসি কখন আসবে, তারপর ওর পেটে কিছু পড়বে না। পাগলি ওর নাম নয়, ওর নাম সূর্যস্মিতা সেন। বাবা সঞ্জয় সেন, মা মিতালি সেন, সম্ভ্রান্ত পরিবারের মেয়েও। ভাগ্য দোষে আজ সে পাগলি হয়ে গেছে। ওর যখন 11 বছর বয়স, তখন ওর চোখের সামনে বাবা মাকে খুন হতে দেখে। সেই থেকে ও যেন কেমন হয়ে যায়, কথা বন্ধ হয়ে গেল, শুধু তাকিয়ে থাকে, ইশারা করে কি যেন বলতে চায়, ঘরের মধ্যে লুকিয়ে থাকে। আরো বেশি ভয় পায় পুলিশ যখন ওকে জিজ্ঞাসা করে খুনের বিষয়ে। গাড়ির আওয়াজ পেলেই ও তখন লুকিয়ে পড়তো। আত্মীয় স্বজন কেউই ওর দায়িত্ব নিতে চায়নি, এমনকি ওর মামা বাড়ির থেকেও না। কি বা কারা খুন করলো সেটা নিয়েও কারো মাথা ব্যথা নেই, যে যার মতো চলে গেল। পড়ে রইল শুধু এই বাড়ি আর কমলা মাসি, সে তো ছেড়ে যেতে পারছে না। একদিন এই বাড়ি নুন খেয়েছে, কোলে পিঠে করে বড় করেছে মেয়েটাকে। কেউ কেউ আবার এমন কথাও বলেছে, এটাকে রাখলো কেন, এটাকেও মেরে ফেলতো। অনন্তর মা কমলা অনেক বছর হলো এ বাড়িতে আছে, সবাই ওকে খুব ভালোবাসতো। বিপদে আপদে বৌদি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ছেলেটার বইপত্র যা লাগতো সবই দাদা বৌদি এনে দিত। আর আজ তারই মেয়ের এই অবস্থা। হায় ঈশ্বর, একই দিন দেখতে হচ্ছে আমার। সূর্যস্মিতার মামার কাছে গিয়ে বলে, মামা বাবু, ও তো আপনার বোনের সন্তান, কত আদরে বড় হয়েছে। আপনিও তো কত ভালোবাসতেন, কত কি নিয়ে আসতেন ওর জন্য, আমি নিজে দেখেছি। তবে আজ কেন দূরে ঠেলে দিচ্ছেন? কোথায় যাবে ওইটুকু মেয়েটা? কমলাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল মামা। একে একে সবাই চলে গেল। কমলা চিৎকার করে বলে উঠল, স্বার্থপরের দল, শুনে যা, এই কমলা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই মেয়ের দায়িত্ব তার। আমি যদি একবেলা খেতে পারি তবে ওকে আমি একবেলা খাওয়াবো। ভাবিস না যে আমি এই বাড়িতে থাকবো, এই বাড়ি যেমন আছে তেমনই থাকবে, রোজ এসে পরিষ্কার করে যাব। আমার এই মেয়েটা যতদিন না বড় হচ্ছে ততদিন ও আমার বাড়িতেই থাকবে বলে হাউ হাউ করে কাঁদে আর বলে, দাদা বৌদি, তোমরা আমার উপর বিশ্বাস রেখো, আমি ঠিক আগলে রাখবো তোমার নয়নমণিকে। শুরু হলো কমলার যুদ্ধ। অনন্তর বাবা দিনমজুরের কাজ করে, কমলা এতদিন ওদের বাড়িতেই কাজ করত। দাদা বৌদি যা দিত তাতে ভালোভাবে চলে যেত, কোনো অসুবিধা হয়নি কোনোদিন। এখন কমলা দুটো বাড়িতে কাজ নিয়েছে। ওর বর ওকে বলে, এত পরিশ্রম করার দরকার নেই, যদি তুমি অসুস্থ হয়ে যাও তবে মেয়েটার কি হবে? তার চাইতে তুমি বাড়িতে থাকো, আমি না হয় আরো কিছু করি। কমলা বলে, তোমার শরীরের কথা ভাববো না আমি? তোমার জোরেই তো আমার জোর গো, না হলে কি এত বড় দায়িত্ব নিতে পারি বলো? জানি তো, সেই জন্যই তো ভয় হয়, মেয়ে মানুষ, তাকে চোখে চোখে রাখতে হবে সারাক্ষণ। আমরা দুজনেই যদি বাইরে থাকি তবে কি করে চলবে? কিছুদিন কমলা কাজে যাওয়া বন্ধ করে দেয়, পড়ে থাকে সূর্যস্মিতাকে নিয়ে। ওর সাথে অনর্গল কথা বলে, খেলে। অনন্ত খুব ভালোবাসে, চেষ্টা করেছিল ডাক্তার দেখানোর, কিন্তু পারেনি। অনেক টাকা লাগে ডাক্তারের ফিস, ওষুধ কোথায় পাবে? দিন এনে দিন খাওয়া মানুষ। কমলা নিজেই চেষ্টা চালায়, পুরোনো দিনের কথা বলে, বাবা মার ছবি দেখায়, বাড়ির সামনে নিয়ে যায়। এভাবেই কমলার যত্ন ভালোবাসায় মেয়েটা একদিন কথা বলে ওঠে, কিন্তু আচার আচরণে ছোট বাচ্চাদের মতোই রয়ে গেল। পাড়া ছোট ছোট বাচ্চারা ওর বন্ধু, ওদের সবার সাথেই সারাক্ষণ খেলে, খুব ভালোবাসে সবাই। কমলা কিছুটা নিশ্চিন্ত থাকতে পারে, বাচ্চারা ওর সাথে আছে। সময় হয়ে গেছে, বন্ধুরা ডাকতে থাকে, এই পাগলি খেলবি না, আয়। আসছি আসছি বলতে বলতে আসতে পারে না, পারবে কি করে? কেউ না কেউ ঠিক কাজে লাগিয়ে দেয়।
বাচ্চারা এবার ক্ষেপে উঠেছে তাদের মায়েদের কাণ্ড দেখে। কমলা কিছুই জানে না, এসব জানলে রক্ষে নেই, কারণ পাগলি তো নালিশ করতে জানে না। তাই বাচ্চারা ঠিক করে আজ কমলা আসুক, সব বলে দেবে। সবাই পাগলির অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায়। ওরা নিজেদের মধ্যে আলোচনা করে। একজন বলে, জানিস আমার মা আজ কি করেছে? এতগুলো বাসন পাগলি মেজে দিল, ওর হাতে একটা বিস্কুটও দিল না। ভাই খাচ্ছিল তো, আমি দেখেছি। পাগলি না তাকিয়েছিল, জানিস ওর বোধহয় খেতে ইচ্ছে করছিল, তাই আমি অনেকগুলো বিস্কুট নিয়ে এলাম ওকে দেব। আমার মায়েরও কত কাপড় কেচে দিল পাগলি, আর আমি যেই ভাতটা খাইনি মা সেগুলো ওকে দিয়ে বলে, তোর খিদে পেয়েছে না, খেয়ে নে এটা। বাবা বলল, আরে এগুলো কেন দিচ্ছ, দেওয়ার হলে ভালো করে দাও না। দিল না জানিস, এই দেখ আমি কি করেছি। বলেই এক টিফিন বক্স বের করে। এই তোর মা যদি জানতে পারে? কি করে জানবে, বাবাই তো আমাকে গুছিয়ে দিল, বলল যা পাগলিকে নিয়ে দে, বেচারি মেয়েটা না জানি কত খিদে পেয়েছে। একজন বলে আমিও এনেছি, আর একজন বলে আমিও। এর মধ্যে পাগলি চলে আসে হাঁপাতে হাঁপাতে, এসেই ধপ করে বসে পড়ে। যে যা এনেছে দেয়, খুশিতে লাফিয়ে ওঠে পাগলি। সবকিছু তো একসাথে খেতে পারে না, তাই সবাই মিলে ঠিক করে প্রত্যেকদিন দুজন করে কিছু না কিছু নিয়ে আসবে, তাহলে আর খিদে কষ্ট হবে না পাগলির। সবাই বড় হচ্ছে, ধীরে ধীরে পাগলির বন্ধুর সংখ্যা কমতে থাকে। পড়াশোনার চাপ, কেউই খেলার সময় পায় না। তবে পালা করে পাগলির জন্য খাবার আনা বন্ধ হয়নি। একাকিত্ব পাগলিকে গ্রাস করছে, দিন দিন জেদি হয়ে উঠছে মেয়েটা। বড় হয়েছে, ওকে একা বাড়িতে রেখে কোথাও যেতে পারে না। চারপাশে শিয়াল কুকুরের দল ঘুরে বেড়ায়, কখন কি ক্ষতি করে ফেলে। হাবাগোবা মেয়ে, আমার কিচ্ছু বোঝে না। কাজ ছেড়ে দিল কমলা। অনন্তকে একটা দোকান করে দিয়েছে, তাতে মোটামুটি চলে যায়। ওর বাবাও কিছু না কিছু করে, বসে থাকে না। ঈশ্বরের আশীর্বাদে চারজনের সংসারে খাওয়া পড়ার অভাব হয় না। একদিন পাগলি খুব বিরক্ত করছিল, কিছুতেই ঘরে থাকবে না, খেলতে যাবে বন্ধুদের সাথে। ওকে কি করে বোঝাবে যে ও বড় হয়ে গেছে, আর আগের মতো খেলার সাথী পাবে কোথায়? কমলা বলে, চলো মা আমরা ঘুরে আসি। ঘুরতে যাওয়ার কথা শুনে পাগলি খুব খুশি, বেরিয়ে পড়ে কমলার হাত ধরে। কিছু দূর যাওয়ার পর মোড়ের মাথায় কতগুলো লোককে বসে থাকতে দেখে হঠাৎ করে কমলার হাত ছেড়ে একজনকে ধরে সমানে দুহাত দিয়ে মারতে আরম্ভ করে পাগলি। কি যেন বলতে থাকে আর মারতে থাকে। কমলা কিছু বোঝার আগেই লোকটা ওকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশেপাশের কেউ কিছু বুঝতে পারে না, কোনো রকমে কমলা ওকে বাড়িতে নিয়ে আসে। অনন্ত আর ওর বাবা সবকিছু শোনার পর চিন্তায় পড়ে যায়। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, ও তো এমন করে না। সেই রাত থেকে পাগলির প্রচন্ড জ্বর আসে, সারা রাত ধরে জলপট্টি দেয়, কিছুতেই কিছু হচ্ছে না। সমানে ভুল বকতে থাকে, কি বলছে বোঝার চেষ্টা করছে কিন্তু কিছুই বুঝতে পারে না। সকাল হতেই ডাক্তারের কাছে ছোটে ওরা, ভীষণ ভয় পেয়ে যায়। ডাক্তারবাবু বলেন ভয়ের কারণ নেই, ঠিক হয়ে যাবে। দুদিন হয়ে গেল ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। বন্ধুরা খুবই চিন্তায় পড়ে গেছে, কত ডাকাডাকি করে কিন্তু চোখ মেলে তাকায় না। কমলা কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়ে, বলে আমি মনে হয় আমার কথা রাখতে পারলাম না বৌদি, তোমার নয়নমণিকে বাঁচাতে পারলাম না। অনন্ত এর শেষ দেখে ছাড়বে। কে ওই লোক যাকে দেখে ওর আজ এই অবস্থা? ওর মাকে হেরে যেতে দেবে না। পাগলির কিছু হবে না, হতে পারে না, ভগবান আছেন, উনি ঠিক দেখবেন। পাগলির কথা বোঝার চেষ্টা করে, মনে হচ্ছে ও কারো নাম করে কিছু বলছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। অনন্ত এবার বেরিয়ে পড়ে বন্ধুদের সাথে নিয়ে। যেখানে পাগলি দৌড়ে গেছিল লোকটাকে দেখে, সেখানে খবর নিয়ে জানতে পারে লোকটা মাঝে মধ্যে এখানে আসে, চাটা খায়। এখানকার মানুষের খোঁজ খবর নেয়, চলে যায়। মেয়েটার কাণ্ড দেখে ওরাও সেদিন অবাক হয়ে গেছিল, আর লোকটাই বা কেন ওকে দেখে পালালো সেটাই বুঝতে পারছে না ওখানকার মানুষজন। এই দিকটা একটু নজর রাখতে হবে। ঠিক হলো প্রতিদিন অন্তত একজন এদিকে নজর রাখবে। পাগলিকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেশীরা অনেকেই বলছে ভয় পেও না, আমরা সবাই আছি তোমার পাশে, মেয়েটাকে আমরা সুস্থ করে তুলবই। ডাক্তারবাবু যা যা করতে বলছে সবকিছু করা হলো, তবুও কোনো পরিবর্তন নেই। দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। কমলা নাওয়া খাওয়া ভুলে মেয়েকে নিয়ে পড়ে আছে। কেউ কেউ আবার মন্দিরে পুজো দিয়ে মায়ের চরণের ফুল মাথায় ছোঁয়ায়, প্রসাদ খাওয়ায়। রক্ত পরীক্ষা করা হয় কিন্তু সবই ভালো, কোনো সমস্যা নেই। ডাক্তারবাবু চিন্তায় পড়ে যান, অনেকক্ষণ ভেবে জিজ্ঞাসা করেন ও কি কখনো ভয় টয় পেয়েছে? কমলা তখন সব কথা খুলে বলে। এবার বোঝা গেল অতিরিক্ত ভয়ের কারণে জ্বরটা কমছে না, ঘুরে ঘুরে আসছে। ভয়ের কোনো কারণ নেই, সুস্থ হয়ে যাবে। বাড়ি ফিরে আসে সবাই। ভোরের দিকে কমলা দেখে জ্বরটা কমছে মনে হয়, ঘেমে গেছে পুরো, মাথাটা ভিজে আছে।
আঁচল দিয়ে মুছে দিতে থাকে কপালে, একটা চুমু দিতে যাবে এমন সময় চিৎকার করে উঠলো, মেরো না রতন কাকু, মেরো না, আমার বাবাকে মেরো না, আমার মা। বলতে বলতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কমলা চিৎকার করে ওঠে। কমলা চিৎকার শুনে পরিমরি ছুটে আসে সবাই, জল ঢালতে থাকে মাথায়। কিছুক্ষণ পর জ্ঞান আসে, উঠে বসতে চায়। এখন কেমন লাগছে রে মা? ভালো লাগছে একটু। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কিছুই বলে না। এ যেন এক অন্য মেয়ে, অচেনা অজানা অপরিচিত। অনেকক্ষণ এদিক ওদিক তাকিয়ে দেখে, বলে আমি কোথায় কমলা মাসি? এটা কার বাড়ি? এটা তো আমাদের বাড়ি না। আমার মা বাবা কোথায়? কি বলবে কমলা? এই মেয়ে তো সেই মেয়ে নয়, পুরোপুরি বদলে গেছে। কমলা মাসি বলছে, তবে কি ওর সব কথা মনে পড়ে গেল? হে ভগবান, তাই যেন হয়। বলছি বলছি, সব বলবো। তুমি এখন একটু শুয়ে থাকো তো মা, একটু ঘুমিয়ে নাও। শরীরটা ভালো নেই তো তোমার, পরে কথা হবে কেমন? ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে রতন কাকুর ভয়ঙ্কর চেহারাটা। চিৎকার করে জড়িয়ে ধরে কমলাকে, মেরে ফেলবে, মেরে ফেলবে, আমাকেও বাঁচাও, বাঁচাও বাবা গো। মা, মা তুমি কোথায়? মা, আমাকে মেরে ফেলবে, বাঁচাও মা, বাঁচাও। এই যে আমি, এই যে মা, ভয় নেই, ভয় নেই মা, দেখো সবাই আছে, কত লোক, কেউ তোমাকে মারতে পারবে না, ভয় নেই মা, ভয় নেই। দেখো দেখো, চোখ খোলো, চোখ খোলো, দেখো তোমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, কত লোক এখানে। এত সাহস কার আমার মেয়ের গায়ে হাত তোলে? শেষ করে ফেলবো না তাকে আমরা? কি হয়েছে রে মা, আমায় বল, কিসের এত ভয় তোর? কে তোকে মারবে আমার কাছে বল? এই দেখ আমরা কত লোক এখানে, তোর কোনো ভয় নেই, তুই শুধু একবার বল। কমলাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সূর্যস্মিতা। কেঁদে মনটাকে হালকা করে নে মা, অনেক কষ্ট পেয়েছিস তুই, মা বাবার আদরের একমাত্র মেয়ে। আজ দাদা বৌদি থাকলে কিভাবে তুই মানুষ হতিস? ভাগ্য তোকে কোথায় নিয়ে এলো? কাঁদ মা, কেঁদে নে। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে মেয়েটা। সবাই কমলাকে ওর কাছেই থাকতে বলে, উঠে যদি ওকে না দেখতে পায় তাহলে ভয় পেয়ে যাবে। অনেকক্ষণ পর যখন ওর ঘুম ভাঙলো, কমলার কোলে মাথা রেখে বলতে থাকে, জানো কমলা মাসি, সেদিন রাতে আমি তখন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে একটা চিৎকার শুনতে পাই। বোঝার চেষ্টা করি কে চিৎকার করছে। ভালো করে শুনে বুঝতে পারি ওটা মার গলা। মা বলছে, ওকে মেরো না রতন, মেরো না, তোমার যা ইচ্ছে তুমি নিয়ে যাও, কিন্তু ওকে ছেড়ে দাও। মাকে ধাক্কা মেরে ফেলে দেয়, বলে, কে রতন? আমি কোনো রতন না। বাবা উঠে বসতে চায়, তখনই বাবার মাথায় কি দিয়ে যেন বাড়ি মারে, সাথে সাথে বাবা পড়ে যায়। আর রক্ত, অনেক রক্ত। কমলা মাসি, আমি চিৎকার করতে থাকি, কিন্তু আমার গলা দিয়ে একটু আওয়াজ বেরোয় না। মা শুধু একটা কথাই বলল, মেরে ফেললি তুই ওকে, শয়তান, বলেই চুলের মুঠি ধরে থাপ্পড় মারে। তখনই রতন কাকু মায়ের গলার মধ্যে কি যেন দিয়ে কেটে ফেলে। পড়ে গিয়ে মা আমাকে দেখে ফেলে, অনেক কষ্টে বলে, পালা মা পালা। অমনি রতন কাকু আমার দিকে আসতে থাকে। আমি দৌড়তে শুরু করি। কতক্ষণ দৌড়েছিলাম আমি জানি না, তারপর কি হয়েছে আমি জানি না। আর এখন তো আমি এখানে, এর বেশি আমার জানা নেই। আমার মা বাবা, ওরা কি বেঁচে আছে কমলা মাসি? নেই না? বলো, বলো না আমায়, আমি জানতে চাই কমলা মাসি, জানতে চাই। মা, ও মা, তুমি কোথায় মা গো? বাবা, আমি কোথায় গেলে তোমায় পাবো? বলো না বাবা, বলো। কাঁদিস না মা, কাঁদিস না। কি হবে কেঁদে? তাদেরকে তুই আর ফিরে পাবি? পাবি না। শুধু শুধু শরীরটা খারাপ হবে। কতদিন হলো ঠিক মতো খাওয়া দাওয়া নেই, দুর্বল হয়ে গেছিস। হাত মুখ ধুয়ে কিছু খাবি চল। কমলা ভাবতে থাকে, এই রতন নামটা ওর খুব চেনা, কিন্তু মনে করতে পারছে না কোথায় শুনেছে। ভাবতেই থাকে, কিন্তু কিছুতেই মনে পড়ে না। কমলা মাসি, বলো না, তুমি কি জানো? হ্যাঁ রে মা, লোকের মুখে শুনে আমি দৌড়তে থাকি তোদের বাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখি বাড়িতে লোক থই থই করছে, পুলিশ এসেছে, সবাই দেখছে, ফটো তুলছে, জিজ্ঞাসাবাদ চলছে। সে কি ভয়ঙ্কর পরিস্থিতি, কি বলবো। আমি তো হতভম্ব হয়ে গেছি, মুখ দিয়ে কথা সরছে না। কি যেন বলতে থাকে, মেয়েটা কোথায়? ওকে তো দেখছি না। তখন আমার হুঁশ আসে, সত্যি তো, মেয়েটা গেল কোথায়? সবাই খুঁজতে থাকে, কোথাও নেই। একজন বলে উঠলো, মনে হয় মেয়েটাকে নিয়ে পালিয়েছে। এসব কথার মাঝে আমি একটা গোঙানি শুনতে পাই। শব্দটা লক্ষ্য করে এগোতে থাকি। যেতে যেতে অনেকটা চলে যাই, কানে আসে, জল খাবো, জল। দৌড়ে যাই, দেখি তুমি পড়ে আছো, জল জল করছো। চিৎকার করতে থাকি আমি, লোকজন ছুটে আসে। তারপর তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তোমাকে ছেড়ে দেয়। পুলিশ তাদের ডিউটি পালন করে ওদের নিয়ে যায়, কিন্তু তোমাকে কেউই নিতে চায় না। সবাইকে বলে বলে আমি হয়রান হয়ে যাই। দেখি যে যার মতো চলে গেল। এমনকি তোমার মামাও নিতে রাজি হননি। তখন আমি তোমাকে আমার সাথে নিয়ে আসি। তখন থেকে তুমি আমার কাছেই আছো। তোমার স্মৃতি হারিয়ে যায়, কাউকে চিনতে পারতে না, বাচ্চাদের মতো আচরণ করতে। ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু অনেক টাকার প্রয়োজন, যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তাই আমরা চিকিৎসা করাতে পারিনি তোমার। ভগবানের অসীম কৃপা, উনি তোমার স্মৃতি ফিরিয়ে দিলেন। ওদের কথা শুনতে শুনতে সবাই কেঁদে আকুল হয়ে যায়। বাচ্চারা একে অপরকে জড়িয়ে ধরে, কাঁদতে থাকে। ওরা তো সবকিছু
বুঝতে পারে না, কিন্তু ওরা এটা ভেবেই কষ্ট পাচ্ছে যে পাগলি আর ওদের চিনতে পারছে না। কমলা বুঝতে পারে, ওদেরকে দেখিয়ে বলে, এরাই তোমার অসময়ের সাথী, ওদের সাথেই তুমি খেলা করতে, আর ওরা ছিল বলে আমরা নিশ্চিন্তে কাজে যেতে পারতাম। আর সবাইকে দেখিয়ে বলে, ওনারা সবাই তোমায় ভালোবাসেন, স্নেহ করেন। কেউ কেউ বলে ওঠে, না রে মা, আমায় তুই ক্ষমা করে দিস, না বুঝে অনেক পাপ করেছি। আমরা তোকে দিয়ে কত কাজ করিয়েছি, কখনো তোর হাতে একটা বিস্কুটও দিইনি, এতটাই খারাপ আমরা। থাক ওসব কথা, আমি সবই জানি, বাচ্চারা আমায় বলেছে। এই ভেবে চুপ থাকতাম যে মেয়েটা তবু তোমাদের চোখের সামনে থাকে, কোনো ভয় নেই। আমি তো ওকে নিয়ে বসে থাকতে পারি না। কথার মাঝে একটি ছেলে দৌড়তে দৌড়তে আসে, বলে, কাকি তাড়াতাড়ি চলো, অনন্তর সঙ্গে ঝামেলা লাগছে, পুলিশও আসছে। সবাই মিলে হই হই করে দৌড় গিয়ে দেখে বিশাল ভিড়, লোকে লোকারণ্য, কি হয়েছে কিছুই বুঝতে পারে না। কোন রকম ভিড় ঠেলে ঢুকে গেল কমলা। দেখে অনন্তর মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে, ওর বন্ধুদেরও একই অবস্থা, কার কোথায় লেগেছে বোঝা যাচ্ছে না। পুলিশ লাঠি চালাচ্ছে, তবুও কোনো হুঁশ নেই। একজনকে মাটিতে ফেলে সমানে পেটাচ্ছে ওরা। পাগলি তো ভয়ে চোখ বন্ধ করে কমলাকে জড়িয়ে ধরে। সবকটাকে সরিয়ে পুলিশ যখন লোকটাকে বের করে, কমলা চিৎকার করে উঠে বলে, আরে এ তো সেই ড্রাইভার দাদা, ওর নামই তো রতন, ওকে মারছে কেন, কি করেছে ও? ও তো খুব ভালো, দাদাবাবুর গাড়ি চালাতো। কমলার কথা শুনে পাগলি ওইদিকে ঘুরে তাকালো, যেই না দেখে রতনকে, অমনি ঝাঁপিয়ে পড়ে ওর ওপর, দুই হাত দিয়ে সমানে মারতে আরম্ভ করে। কাণ্ড দেখে সবাই অবাক, এটা কি হচ্ছে? মারতে মারতে ক্লান্ত হয়ে পড়ে। তারপরে বলে, কমলা মাসি, এই যে রতন কাকু আমার মা বাবাকে মেরে ফেলেছে, ওকে তোমরা মেরে ফেলো, মেরে ফেলো ওকে। কারো আর বুঝতে বাকি নেই যে কি হয়েছিল সেদিন রাতে। তবে রে শয়তান, তুই এই কাজ করেছিস? কত ভালোবাসতো দাদাবাবু তোকে, তুই কিনা এই কাজ করলি? যে মেয়েটা তোকে কাকু কাকু করে পাগল করে দিত, তাকে তুই অনাথ করে দিলি, এত নিষ্ঠুর! তোর একবারের জন্য হাত কাঁপলো না? কি ভেবেছিলি এত বড় অন্যায় করে পার পেয়ে যাবি? আরে ভগবান আছেন রে, তিনি ঠিক বিচার করবেন। দাদাবাবুর মতো মানুষ হয় না, আর সে ভালো মানুষগুলো বিচার পাবে না? এবার এসেছিলি বুঝি মেয়েটার ক্ষতি করতে? তোর নিয়তি তোকে এখানে নিয়ে এলো, আর দেখ তোকে দেখেই আমার এই মেয়েটার পুরনো সব কথা মনে পড়ে গেল। এবার তোকে কে বাঁচাবে? স্যার, ওকে নিয়ে যান, ওই খুনি। সঞ্জয় সেন আর মিতালি সেনকে ওই খুন করেছে। এই মেয়েই তার সাক্ষী। রতনকে পুলিশ তুলে নিয়ে গেল। যে যার মতো বাড়ি ফিরে আসে। রতনকে কোর্টে চালান করা হয়। জেরার মুখে সব কথা স্বীকার করে রতন। মহামান্য আদালত শাস্তি ঘোষণা করেন। রতনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। শাস্তি ঘোষণার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে। বাইরে বেরিয়ে আসে সবাই। খবর কখনো চাপা থাকে না, তাই পাগলির আত্মীয়দের কানেও পৌঁছে গেছে। আদালতের বাইরে অপেক্ষা করছে তারা যেন কত শুভাকাঙ্ক্ষী। কমলা ওকে বলে, ওই দেখ তোর আপনজন তোকে নিতে এসেছে, যাবি ওদের সাথে? পাগলি ফিরেও তাকায় না। চলো, আমার বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো, রওনা দেবে। এমন সময় পেছন থেকে বাচ্চারা ডাকে, দিদি তুমি আমাদের বাড়িতে যাবে না? দিদি নয়, পাগলি, বুঝলি? আমি তোদের মাঝে পাগলি হয়েই থাকতে চাই, বলে কমলার হাত ধরে বাড়ির পথে পা বাড়ায়। বাচ্চারা হই হই করতে করতে পাগলির সাথে হাঁটতে আরম্ভ করে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।